অবশেষে ঝড় থেমে গেছে, ধীরে ধীরে আগুন নিচ্ছে। এবার সবথেকে কঠিন কাজটা সেটা হচ্ছে ফিনিক্স পাখির মতো দেশটাকে নতুন করে গড়তে হবে। আর সেই নতুন গড়ার পথে না কোনো মৌলবাদী শক্তি নয়, কোনো মাওবাদী শক্তি নয়, ধীরে ধীরে দেশটা ঝুঁকছে হিন্দুত্ববাদের দিকে। হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবি, সংবিধানের স্বীকৃতি আবারও জোরালো হচ্ছে এবং সেই প্রসঙ্গে উঠে আসছে ভারতবর্ষের নাম, নরেন্দ্র মোদীর নাম। নতুন ইকুয়েশনে নতুনভাবে নেপাল এবার গোটা বিশ্বকে নিজেদেরকে চেনাতে চাইছে এবং সেইভাবেই তারা কিন্তু আগামী দিনের পথগুলো চলতে চাইছে। দেখুন, নেপালে যে বিপ্লব হলো, জেনজি যে বিদ্রোহ করলো, যেখানে এই করাপ্টেড পলিটিশিয়ানদের একদম গোড়া থেকে উপড়ে ফেলে দিল, সেই কাজ আজকে সমাপ্ত হয়ে গেছে। কিন্তু এরপরেই সবথেকে কঠিন কাজ সেটা হচ্ছে এই নতুন পথ চলতে গেলে তাদেরকে নতুন নেতা নির্বাচন করতে হবে। আর সেখানেও একের পর এক চমক রয়েছে। আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যেভাবে মৌলবাদী আগ্রাসন দেখা গেছে, সেখানে যেভাবে ক্ষমতার লোভ দেখা গেছে, না সেই পথে কিন্তু নেপাল হাঁটেনি। তারা হেঁটেছে হিন্দুত্বের পথে, তারা হেঁটেছে সনাতনের পথে এবং সেই জায়গা থেকেই ত্যাগেই যে সবকিছু রয়েছে সেটা কিন্তু বারবার নেপাল বুঝিয়ে দিচ্ছে। প্রথমেই আসছে কে চালাবে দেশ। যখনই নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাকে দেশ ছেড়ে চলে যেতে হলো, তখনই তখনই জানা গেল যে নেপাল এবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে এবং সেখানে প্রথমেই নাম উঠে এলো বালেন্দ্র শাহ। যে বালেন্দ্র শাহ তরুণ তুর্কি, ভারত বিরোধী হতে পারেন কিন্তু যেভাবে কাঠমান্ডুকে বদলে দিয়েছেন, মেয়র হিসেবে কাঠমান্ডুর চেহারাটাই পুরো এদিক থেকে ওদিক করে দিয়েছেন। সকলেই মনে করছিলেন যে এই তরুণ তুর্কির হাতেই বোধহয় দেশের দায়িত্ব যেতে চলেছে এবং তার নাম খুব জোরালো ভাবে ভেসে উঠছিল। কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিলেন, এই যে জেন জি বিদ্রোহ হয়েছে, বিপ্লব হয়েছে, সেখানে ২৮ বছরের একটা বয়সসীমা ছিল। তিনি নিজে ৩৫ বছরের। সুতরাং দেশকে লিড করার ক্ষেত্রে তিনি এগিয়ে আসবেন না, তরুণদেরই এগিয়ে আসতে হবে। আর যখন তিনি এই দাবিদারের জায়গা থেকে সরে এলেন, তখনই প্রবলভাবে ভেসে উঠল আরেকজনের নাম। তিনি হচ্ছেন সুশীলা কার্কি। নেপালের প্রাক্তন বিচারপতি তিনি এবং সত্তরোর্ধ্ব এই মহিলা, ভারতের সঙ্গেও নিবিড় যোগ রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, এই যে জেনজি বিপ্লব হয়েছিল, সেখানে ১ম থেকেই তিনি পথে ছিলেন, ময়দানে ছিলেন, বারবার এই বিদ্রোহীদের সঙ্গে কথা বলেছেন এবং সবসময়ই যে অলি সরকারটা চলছিল নেপালে, বিশেষ করে সেখানে যেভাবে মাওবাদ মাথাচাড়া দিচ্ছিল, যেখানে অতি বামপন্থা মাথাচাড়া দিচ্ছিল এবং নেপালের যে বৈশিষ্ট্যটা আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছিল, তার বিরুদ্ধে তিনি কিন্তু গভীর সমালোচনা করেছেন এবং সেখানেই তার নামটা প্রবলভাবে ভেসে ওঠে। একসময় তো তার নাম ঘোষণা কার্যত হয়েই গিয়েছিল। কিন্তু সেখানেই দেখা গেল নাটকীয় পথ পরিবর্তন এবং সেখানে এই সুশীলা কার্কির জায়গায় নাম ভেসে উঠল কুলমান ঘিসিংয়ের। কেননা সুশীলা কার্কি একটা আবেদন জানিয়েছিলেন যে তিনি দায়িত্ব নিতে রাজি আছেন। কিন্তু খুব কম করে হলেও ১,০০০ এই যে বিদ্রোহী রয়েছেন, তরুণ সম্প্রদায় রয়েছেন, তাদের সমর্থন তার চাই। দেখা গেল তার থেকে বেশি সমর্থন তিনি পেয়েছেন। কিন্তু কুলমান ঘিসিকের নাম কেন ভেসে উঠল? নেপালের বিদ্যুৎ সমস্যা যে কোথায় ছিল আর আজকে নেপাল কোথায় চলে এসছে, তার পিছনের উপকার হচ্ছে এই মানুষটা। যিনি নেপালের এই বিদ্যুৎ সমস্যাকে এইভাবে সমাধান করে দিতে পারেন এবং দেশের ছবিটা বদলে দিতে পারেন, তিনি দেশকেও বদলে দিতে পারবেন। এই আশায় তার নামটা কিন্তু ভেসে উঠল। কিন্তু এই কুলমান ঘিসিং আবার বলতে শুরু করলেন, যতদিন পর্যন্ত না দেশের নির্বাচিত সরকার হচ্ছে, গণতন্ত্রের আস্থা না নিয়ে তিনি ক্ষমতায় বসবেন না। ফলে আবারও ভেস্তে গেল সেই আলোচনা, সেই পরিকল্পনা এবং এই মুহূর্তেই বালেন্দ্র শাহ আবারও সুশীলা কার্কির নামে সমর্থন জানিয়ে দিলেন। যে মুহূর্তে তিনি সমর্থন জানালেন, এই জেন জি তারাও কিন্তু বুঝতে শুরু করলো, এই যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় তারাও বুঝতে শুরু করলো, না সুশীলা কার্কিই হচ্ছেন পারফেক্ট মানুষ এবং তাকেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে চায়। এবং তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। তিনি ১,০০০ জনের সমর্থন চেয়েছিলেন, তখনই ২,৫০০ মতো সমর্থন এসে গিয়েছিল। তারপর প্রায় ৫,০০০ এই ছাত্র যুব সম্প্রদায় যারা বিদ্রোহটা ঘটিয়েছেন নেপালে, তারা ভার্চুয়াল মিটিং এ এই সুশীলা কার্কির সঙ্গে বসেন এবং বলেন যে দেশের তাকে দরকার আছে, তরুণ সম্প্রদায়ের তাকে দরকার আছে, নতুন করে নেপালকে গড়তে তাকে দরকার আছে, তাকে চায়। এবং এখানে তিনি কিছুটা সহমত যখন পোষণ করেন, তখনই এই যারা বিদ্রোহী ছিলেন তাদের প্রতিনিধি দল দেখা করেন দেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পোরেল এবং দেশের যিনি সেনাপ্রধান রয়েছেন সেই অশোক রাজ সিটগেলের সঙ্গে তারা দেখা করেন। দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং সেখানে সমস্ত দ্বন্দ্ব সরিয়ে ঐক্যমতের ভিত্তিতে
এই সুশীলা কার্কিকেই কার্যত বেছে নেওয়া হচ্ছে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। রয়টার্স থেকে আরম্ভ করে বিভিন্ন সংবাদ সংস্থা তারা ইতিমধ্যেই সেটা জানিয়ে দিচ্ছে। কিন্তু এখনো বেশ কিছু কিন্তু রয়ে গেছে এই সমীকরণের মাঝখানে। নতুন কিছু ভাবনা চিন্তা রয়েছে, কেননা কাজটা মোটেই সহজ নয়। একটা দেশকে নতুন করে গড়তে হবে, নতুন ভাবনায় গড়তে হবে। হিন্দুত্ববাদ যেখানে ফেরত আসতে চাইছে সেটাকে এস্টাবলিশ করতে হবে এবং বিশেষ করে এই দেশের দখল মৌলবাদীরা নিতে চাইছিল। আইসিস ছেয়ে গেছে, সেই ছায়া সরাতে হবে। এখানে খুব বেশি করে অতি বামপন্থার প্রভাব ঢুকে গেছে, যার ফলে দেশটার আজকে এই অবস্থা হয়ে গেছে। সেই অতি বামপন্থা মনোভাবকে সরাতে হবে। হিন্দুত্ববাদ সনাতনে ব্যাক করে আসতে হবে এবং যারা প্রকৃত বন্ধু ছিল সেই সব দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। শুধুমাত্র তাই নয়, দেশটাকে শূন্য থেকে শুরু করে আবার শীর্ষে নিয়ে যেতে হবে। সুতরাং অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং পাথ এবং সেইখানেই কিন্তু বিভিন্ন আলোচনা চলছে কাদের হাতে দায়িত্ব সমর্পণ করা যাবে। কেননা যে পলিটিক্যাল সিস্টেমটা ছিল সেটাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছে এই যুব সম্প্রদায়। বামপন্থা, ডানপন্থা, মধ্যপন্থা কাউকে এরা ছাড় দেয়নি এবং সেই জায়গা থেকেই এই কঠিন চ্যালেঞ্জের কাজটা নেওয়ার আগেই সেই সমস্ত কিছু নিয়ে অনেক আলাপ আলোচনা বাকি আছে। কিন্তু এইদিকে যখন আলাপ আলোচনা ভেসে উঠছে তখন ভারতের সঙ্গে সুশীলা কার্কি, যিনি খুব সম্ভবত নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং দেশের দায়িত্ব নিতে চলেছেন, সেই যোগটা কিন্তু ভেসে উঠেছে। ভারত বরাবরই আমাকে বোনের মতো দেখেছে, নেপালের অন্তর্বর্তী সরকারের হবু প্রধান সুশীলা এই কথা জানিয়ে দিলেন। আসলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন, ফলে সেই সময় ভারত কিভাবে নেপালের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, ভারতের সঙ্গে নেপালের কোন আত্মার টান রয়েছে, সেই জায়গাগুলো তিনি কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করছেন। তবে শুধুমাত্র এই কারণে নয় সুশীলা কার্কির ভারত সম্বন্ধে এত কিছু কথা বলা। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে একটা আগামী দিনে বড় ফ্যাক্টর হতে চলেছেন। হতে পারেন তিনি পড়শি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এই প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে। এই ভারতবর্ষের সঙ্গে, এই নতুন ভারতবর্ষের সঙ্গে নতুন করে সম্পর্ক ঠিক করতে হবে। তবেই কিন্তু নেপাল তাদের সঠিক পথে এগিয়ে যেতে পারবে। এই ধারণা বুঝতে পারছেন এবং এই শিক্ষাটা তারা নিচ্ছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে। যে বাংলাদেশ অনেক ঢাকঢোল পিটিয়ে মোহাম্মদ ইউনূসকে এনে বসিয়েছিল এবং তারপর দেশটা কোথায় চলে গেছে? সেখানে সংখ্যালঘু হিন্দুরা তারা আক্রান্ত হচ্ছে। মৌলবাদী শক্তির কাছে কার্যত মাথা নত করে দিতে হয়েছে। পুরোটা সারেন্ডার করে দিয়েছে এবং তার ফলে আপামর সাধারণ মানুষ, বাংলাদেশের যারা সাধারণ নাগরিক, তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে চলে গেছে। দেশের মধ্যে শিল্প ব্যবস্থা ভেঙে পড়ছে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে, বাণিজ্য ভেঙে পড়ছে। একদম হাহাকার রব উঠছে। সেই জায়গায় ভারতবর্ষের সঙ্গে যদি সম্পর্ক মজবুত করা যায়, নেপাল যে শূন্য থেকে শুরু করছে সেই জায়গায় কিন্তু শুধুমাত্র সাহায্যই পাওয়া যাবে। কেননা ভারত বন্ধুদের যেভাবে বুক দিয়ে আগলে রাখে সেটার কোনো তুলনা হয় না এবং সেই জায়গাটায় নিশ্চিত করে দিচ্ছেন সুশীলা কার্কি এবং সেই জন্যই নরেন্দ্র মোদী অত্যন্ত ভালো মানুষ এবং সেই ভালো মানুষদের যে কথা সেটা তার ওই হিন্দু বিশ্ববিদ্যালয়ে যে পড়া সেই জায়গা থেকেই তিনি তুলে নিয়ে আসছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক যে নতুন করে মজবুত করতে হবে, যে জায়গাটা এই কেপি ওলি শর্মার হাত ধরে একদম শেষ হয়ে গিয়েছিল, সেখানে বামপন্থা, অতি বামপন্থা, মাওপন্থা এগুলোকে তোল্লা দিতে গিয়ে হিন্দু সনাতনীদের যে কোণঠাসা করে দেওয়া হয়েছিল এবং তার ফলে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেওয়া হয়েছিল, যেটা আল্টিমেটলি নেপালকে এই ধরনের জায়গায় নিয়ে এসছে, সেই জায়গাটা তিনি কিন্তু ক্রমশ ক্লিয়ার করে দিচ্ছেন। এদিকে তিনি যখন এই কথা বলছেন, তিনি কিন্তু আলাদা সুরে কথা বলছেন না। নেপালের যারা বিদ্রোহী, নেপালের যারা বিপ্লবী, তাদের মুখেও কিন্তু সেই নরেন্দ্র মোদীর কথা। এই বিদ্রোহীরা বলছে, একটা টিভি ইন্টারভিউ দেখা যাচ্ছে যে আমাদের দেশে যদি নরেন্দ্র মোদীর মতো একটা প্রধানমন্ত্রী থাকতো না, আমরা বিশ্বের ১ নম্বর দেশ হতাম। অর্থাৎ সুশীলা কার্কি কিন্তু এই যুব সম্প্রদায়, এই তরুণ সম্প্রদায় তাদের মনের কথাটাই বলছেন। তিনি নিজে থেকে কোনো কথা বলছেন না। তার একটা ভারত সম্পর্কে ভালো লাগা থাকতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী সম্বন্ধে এই জেন জি যারা নেপালে এত বড় বিপ্লবটা করে ফেললেন, এত বড় বিদ্রোহটা করে ফেললেন, তারা কিন্তু অন্য কথা বলছেন। তারা বলছেন যে নরেন্দ্র মোদীকেই আমাদের লিডার চাই। তার মতো একটা লিডার আমাদের চাই। তবেই আমরা নতুন করে গড়তে পারবো। এই ভারতবর্ষে ইন্ডি জোট আছে বা অন্যান্য যারা আছে না, তারা বলছেন যে এই নেপালে যা হলো এবার ভারতবর্ষেও তাই হবে। আমাদের রাজ্যেও কয়েকটা ওই ৪ আনার এমএলএ আছে, তারাও একই কথা বলছে। কিন্তু সেই জায়গা থেকে দেখুন, নেপালে এই ঘটনা ঘটেছে কেননা সেখানে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী নেই। সত্যিই আজকে যদি তাদের একটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী থাকতো, নেপালের যুব সমাজকে এইভাবে হাহাকার করতে হতো না, এইভাবে বিপ্লবের পথ বেছে নিতে হতো না। সেই কথাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে।
এই তো গেল নরেন্দ্র মোদীর কথা, কিন্তু যখন তাদের যুব সম্প্রদায় তাদের সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী এত ভালো ভালো কথা বলছেন, তখন কিন্তু অন্য সুর শোনা যাচ্ছে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, অজ্ঞাতবাসে থাকতে হয়েছে। দিল্লিকে চ্যালেঞ্জ করেই গদি হারালাম। আসলে এটা হচ্ছে পরাজিতের হাহাকার। নিজের দেশকে সামলাতে পারেনি, নিজের যুব সম্প্রদায়কে সামলাতে পারেনি, দেশের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, আর তাই হাতে সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে নিঃস্ব হয়ে যেতে হয়েছে। তাই কাউকে তো একটা দোষারোপ করতে হবে। ভারতের দিকে আঙুলটা তুলছে। ভারতের সঙ্গে সম্পর্ক ডিটোরিয়েট হয়েছিল, সেই জন্যই তাকে গদি ছাড়াতে হয়েছে। পক্ষান্তরে এই যে নেপালের অভ্যন্তরের ঘটনা হয়েছে, ভারত পিছন থেকে অঙ্গুলি হেলন করেছে, এমন একটা ইঙ্গিত এই প্রাক্তন নেপালের প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করছেন। যদি তার কথাটা সত্যি ধরেও নিই, তাহলেও কিন্তু একটা বড় সবক গোটা বিশ্বের সামনে ভারত রাখছে। সেটা কি বলুন তো? যে ভারত তার সঙ্গে যারা বন্ধুত্ব রাখে, তাদেরকে কিন্তু বুক দিয়ে আগলে রাখে। আর সামান্যতম যারা খোঁচাতে আসে না, তাদের কোমরটা ভেঙে দেয়। পাকিস্তানে অপারেশন সিঁদুর করেছে। আর নেপালে যদি এই প্রধানমন্ত্রীর কথা সত্যি হয়, এই নেপালের পুরো রাষ্ট্রযন্ত্রটাকেই তারা বদলে দিয়েছে। পুরো পলিটিক্যাল সিস্টেমটাকেই বদলে দিয়েছে। যদিও আবারও বলছি, এটা কেপি শর্মার একটা শুধুমাত্র পরাজিতের হাহাকার আর্তনাদ ছাড়া কিচ্ছু নয়। ভারতবর্ষ কোনো সময় তার প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায়নি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যখন বালুচিস্তানের সেনারা বলেছিল, বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি, যে ভারতবর্ষ আমাদের শুধু কিছু বন্দুক আর গুলি দিক, বাকি পাকিস্তানকে আমরা বুঝে নেব। ভারতের জবাব ছিল, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, আমরা এই নিয়ে মাথা গলাবো না। কিন্তু নরেন্দ্র মোদী বা এই নতুন ভারতবর্ষ, যারা দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে জানে, সেই বার্তাটা কিন্তু এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যাক, তার কথা তো পুরনো হয়ে গেছে। এবার যে বিষয়টা মূল কথা বলছিলাম, যে বারবারই কিন্তু নেপালে যে নতুন করে সংবিধান, যেটা মাত্র 10 বছর আগে লেখা হয়েছে, সেই সংবিধান পাল্টানোর কথা হচ্ছে, এবং সেখানে রাজতন্ত্রের কথাও মাঝে মাঝে উঠে আসছে, কিন্তু সব থেকে বড় করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের প্রত্যাবর্তনের আওয়াজ। এই কমিউনিস্টরা এসে তারা চীনের কোলে দোল খেতে গিয়ে এই হিন্দু রাষ্ট্রটাকে, সেই হিন্দু রাষ্ট্রের তকমাটা ঘুচিয়ে দিয়েছিল। তার ফলে আজকে সেখানে শুধু করাপশন একদম ডিপ রুটে ঢুকে যায়নি, গোটা দেশটাকে ছারখার করে দিয়েছে। যেই জন্য এই রকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে হয়েছে। আর সেই জন্যই নতুন করে আবারও হিন্দুত্বের পথে, সনাতনের পথে হাঁটার ভাবনা করছে নেপাল। তবে শুধুমাত্র সংবিধানে এই বদলটাই নয়, তারা যে মূল দাবিগুলো করছে, সেগুলো কিন্তু সত্যি সত্যি জেন জি যে বিপ্লব করেছে, নতুন প্রজন্ম যে বিপ্লব করেছে, সেই কথা বুঝিয়ে দিচ্ছে। অবিলম্বে বর্তমান প্রতিনিধি সভা বিলুপ্ত করতে হবে, নাগরিক বিশেষজ্ঞ তরুণদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে, অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়ে গেলে সে স্বাধীন ও সুষ্ঠু প্রত্যক্ষ জনগণ মানে ভোট করতে হবে, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, গত 3 দশকে রাজনীতিবিদদের লুট করা সম্পদ তদন্ত করতে হবে এবং ফেরাতে হবে, এবং সব থেকে বড় কথা, 5টা মৌলিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ খাতে কাঠামোগত সংস্কার ও পুনর্গঠন করতে হবে। অর্থাৎ দেশটাকে নতুন করে গড়তে হবে। দেশটা কারোর বাপের নয়। আর সেটার দায়িত্বই এই তরুণ সম্প্রদায় তুলে নিয়েছে, যারা পারছিল না সেই রাজনীতিবিদদের, সে যে পন্থাতেই বিশ্বাস করুক না কেন, ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে এরা। আর এইসব যখন সংবিধানের কথা হচ্ছে, আপাতত নেপাল যারা সামাল দিচ্ছে, সেই নেপাল আর্মি, তাদের যিনি চিফ, তার কথাতেই, তার একটা অ্যাক্টিভিটিতেই কিন্তু নতুন করে আবার এই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন যে নেপাল দেখছে, এবং সেই পথেই নতুন করে সংবিধানে লিখতে চলেছে, সেই জল্পনাটা উস্কে গেছে। এই যে অশোক রাজ সিডগেল, যিনি সেনা প্রধান রয়েছেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি ক্ষমতার মধ্যে নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এখানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই দেশের, নেপালের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার বাহিনী কাজ করবে। এবং সেই প্রসঙ্গেই তিনি মাঝে মাঝেই দেশবাসীর সামনে আসছেন, বক্তব্য রাখছেন, দেশবাসীকে সুনিশ্চিত করছেন। আর সেখানেই গতকাল বক্তব্য রাখতে গিয়ে পিছনে একটা ছবি দেখুন, যে ছবিটা পাশে লার্জ করে দেখানো আছে, সেটা হচ্ছে পৃথ্বীনারায়ণ শাহ এর ছবি, যিনি অষ্টাদশ শতকের সম্রাট ছিলেন নেপালের, এবং নেপালকে যে অবিভক্ত নেপাল, একটা বৃহত্তর নেপালের প্রেক্ষাপটে নিয়ে এসেছিলেন এই পৃথ্বীনারায়ণ শাহ। এবং তার হাত ধরেই কিন্তু নেপালের এই পুনর্জাগরণ ঘটেছিল। তার ছবিটাকে সামনে এনে এই সেনাপ্রধান, তিনি কিন্তু হিন্দু রাষ্ট্রের জল্পনা আবারও আবারও বাড়িয়ে দিলেন। অর্থাৎ তিনি কিন্তু এই বিদ্রোহীদের সঙ্গে কথা বলছেন, নতুন যিনি সরকারে আসবেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন, তার সঙ্গে কথা বলছেন, দেশের এখন পুরো পরিস্থিতি সামাল দিচ্ছেন, এবং তার কথাতেও
নেপালের সেই হিন্দু ঐতিহ্যের কথা। আর তাই নতুন করে জল্পনা শুরু হয়ে গেছে। বাঁচার পথ বলতে কি শুধুমাত্র হিন্দুত্বের পথ? আর সেই পথেই কি নেপাল হাঁটতে চলেছে? যেভাবে অতি বামপন্থা এবং মৌলবাদী শক্তি নেপালের মতো একটা দেশকে, হিমালয়ের কোলে এত ফুটফুটে সুন্দর একটা দেশ, সেটাকে ছারখার করে দিয়েছে, যার জন্য তরুণ প্রজন্মকে আগুন জ্বালাতে হয়েছে। সেই দেশটা আবারও তাদের যে শিকড় আছে, যে মাটির টান আছে, সেই হিন্দুত্ব আর সনাতনের পথে হাঁটবে, জল্পনা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। অপেক্ষা আর হয়তো বেশ কিছুদিন করতে হবে। তার মধ্যেই সমস্ত পিকচারটা ক্লিয়ার হবে। কিন্তু এই যে কঠিন পরিস্থিতি, সেখানেও তারা বাঁচার জন্য, নতুন করে দেশ গড়ার জন্য যে পন্থাটা বেছে নিচ্ছেন, সেটা হিন্দুত্ব, সেটা সনাতনের পথ। কি বলবেন নেপালের এই নতুন পথ চলা নিয়ে? নেপালের এই নতুন জেনারেশন যারা একটা দেশকে, তার পুরো পলিটিক্যাল সিস্টেমকে গোড়া থেকে উপড়ে ফেলে দিল, তারাও সেই হিন্দুত্ব, সেই সনাতনের কথাই ভাবছে, সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।